যাকে আপনি পুরো সিনেমা জুড়ে খলনায়ক ভেবে বাপ ব্যাটার মারামারি দেখছিলেন সে আসলে অন্য কেউ না, খোদ ইয়াশ নিজেই। হ্যাঁ ভাই, টক্সিক সিনেমার এই মাথার তার ছেঁড়া টুইস্ট দেখার পর পুরো থিয়েটারে দর্শক স্তব্ধ হয়ে গিয়েছিল। যশ কি সত্যি নিজের ছেলেকে মেরে ফেললো নাকি পুরোটাই তার পাগল মাথার কাল্পনিক খেলা? আজকের ভিডিওতে আমরা পুরো সিনেমার জলজান্ত গল্প এমনভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করব যাতে আপনার আর কোনো কনফিউশন না থাকে, সাথে থাকবে একদম সোজাসাপটা রিভিউ। তাই ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমার একদম শুরুতে আমাদের দেখানো হয় একটা বিশালাকার গ্র্যান্ড সার্কাস, যা আজকে চিরতরে বন্ধ হতে চলেছে। চারপাশের পরিবেশ একদম থমথমে। সার্কাসের প্রায় সব মানুষ ততক্ষণে জিনিসপত্র গুটিয়ে চলেও গেছে। আর এই শুনশান সার্কাসের ভেতর আমরা দেখতে পাই নাদিয়াকে। এই পুরো সার্কাসটা আসলে নাদিয়ার নামেই পরিচিত, কারণ সেই ছিল এই সার্কাসের মূল আকর্ষণ বা শো স্টপার। নাদিয়ার ঠিক পাশেই একটা খাঁচার ভেতর বন্ধ হয়ে বসেছিল তার ছোট্ট ছেলে, যে একটা জোকারের পোশাক পরে আছে। নাদিয়া আয়নার সামনে বসে সাজগোজ করছিল আর তার চোখ দিয়ে অজর ধারায় জল গড়িয়ে পড়ছিল। মায়ের চোখে জল দেখে খাঁচার ভেতর থেকে বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদছো কেন, আর আমাদের এই সার্কাস কেন বন্ধ হয়ে যাচ্ছে? নাদিয়া নিজেকে কিছুটা সামলে নিয়ে ছেলেকে বোঝায়, আমাদের এই সার্কাস ছেড়ে চলে যেতে হবে রে বাবা, খুব জলদি তোকে নিতে তোর বাবা আসবে, তুই তোর বাবার ওয়েলকাম করার প্রস্তুতি নে। বাচ্চাটা জেদ ধরে বলে যে সে তার মায়ের সাথেই থাকতে চায়। নাদিয়া কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চিৎকার করে কান্না আর ক্ষোভ মিশিয়ে বলে ওঠে, তোর বাবা আমাকে কোনোদিন নিজের বলে মেনে নেবে না, আমার জীবন এভাবেই কেটে যাবে, কিন্তু তোকে নিতে তোর বাবা ঠিকই আসবে, তুই শুধু তোর বাবাকে স্বাগতম জানাবি। ঠিক তখনই সার্কাসের বাইরে গাড়ি থামার বিকট শব্দ আর কোলাহল শোনা যায়। অনেকগুলো কালো গাড়ি এসে থামে আর গাড়ি থেকে নেমে আসে বাচ্চার বাবা। তার নাম রায়া, যে চরিত্রে অভিনয় করেছেন সাউথের রকিং স্টার ইয়াশ। রায়াকে সার্কাসের ভেতর ঢুকতে দেখেই যেন থমথমে সার্কাসের ভেতর নাদিয়া তার জীবনের শেষ খেলা দেখানোর সিদ্ধান্ত নেয়। সে নিজের শরীরে একটা ডেটোনেটর আর এক দাদা বোমা বেঁধে দেয়। রায়ার সামনে আসতেই সে ডেটোনেটরের পিন টেনে দেয় আর বিকট শব্দে পুরো সার্কাস ধূলিসাৎ হয়ে ব্লাস্ট হয়ে যায়। এই দৃশ্য দেখে নাদিয়ার অবুঝ বাচ্চাটা হাততালি দিতে থাকে। সে ভেবেছিল এটা হয়তো সার্কাসের নতুন কোনো জাদুকরি ট্রিক। বাচ্চাটি রায়ার দিকে তাকিয়ে হাততালি দিয়ে বলে, ওয়েলকাম ড্যাডি, ওয়েলকাম টু মাই হোম। বাচ্চার মুখে এই কথা শুনে রায়ের ভেতর যেন এক অদ্ভুত রাগ আর ক্ষোভ চেপে বসে। সে কোনো কথা না বলে নিজের ছেলেকে টেনে এনে গাড়িতে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে। গাড়িতে বসে বাচ্চাটা বারবার তার মায়ের কথা বলতে থাকে। সে বলতে থাকে, মা বলতো আপনি নাকি সবসময় আমাকে ভালোবাসতেন, কিন্তু মাকে কোনোদিন আপন করতে পারেননি। রায়া আর সহ্য করতে না পেরে চিৎকার করে তাকে চুপ করতে বলে, কিন্তু রাগ সামলাতে না পেরে সে গাড়ির সোজা একটা গভীর খাদের দিকে চালিয়ে দেয় এবং গাড়ি সহ বাচ্চাটাকে পানির ভেতর ফেলে দেয়। বাচ্চাটা যখন পানিতে ডুবছিল আর ড্যাডি ড্যাডি করে চিৎকার করছিল, রায়া আর স্থির থাকতে পারে না। নিজের ভেতরের অনুশোচনা থেকে সে নিজেই পানিতে লাফিয়ে পড়ে আর ছেলেকে টেনে পানি থেকে তুলে আনে। বাচ্চাটা ভয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন মার কথা বলবো না, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু রায়া ততক্ষণে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে পকেট থেকে পিস্তল বের করে সোজা বাচ্চার মাথার সামনে ধরে থমথমে গলায় বলে, হয় তুই এখান থেকে দৌড়ে পালা, না হয় আমি তোকে এখনই গুলি করে মেরে ফেলবো। ভয়ে বাচ্চাটা সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায় আর রায়া একা দাঁড়িয়ে খাদের সামনে বিকট শব্দে গর্জন করে ওঠে, যেন তার বুকের ভেতর রাখা কোনো হিংস্র পশু তাকে ভেতর থেকে খুব লেখাচ্ছে। এরপর দৃশ্য সোজা পরিবর্তন হয়ে চলে যায় 1947 সালের গোয়ায়। তখনও ভারত স্বাধীন হলেও গোয়াতে পর্তুগিজদের রাজত্ব চলছিল। ওদিকে পুরো গোয়া জুড়ে বেশ কয়েকটি পাওয়ারফুল গ্যাং তৈরি হয়ে গেছে। সেখানে সিলভাডোর নামে এক প্রভাবশালী গ্যাংস্টার পুরো গোয়ার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছিল। তার ছোট ভাই ছিল ফার্নান্দেস। এই ফার্নান্দেসের ছেলের সাথে রায়ার গ্যাংয়ের ছিল সাপে নেউলে শত্রুতা। ফার্নান্দেস একসময় প্রতারণা করে রায়ার বাবার তৈরি করা পুরো সাম্রাজ্য নিজের দখলে নিয়ে নিয়েছিল। আর তার প্রতিশোধ নিতে গিয়ে রায়া এবং তার বড় বোন গঙ্গা মিলে ফার্নান্দেসের ছেলেকে খুন করে ফেলে। ছেলেকে হারিয়ে ফার্নান্দেস বিচার আর সাহায্যের আশায় তার বড় ভাই সিলভাডোরের বাংলোতে যায়, কিন্তু বাংলোর গেটেই তাকে আটকে দেয় এলিজাবেথ নামের এক নারী। এই এলিজাবেথ ছিল সিলভাডোরের খাস মানুষ বা রক্ষিতা, আর তার সাথে ছিল তার ছোট ভাই টনি। ফার্নান্দেস এলিজাবেথকে বলে, আমার ছেলের শেষকৃত্য হতে যাচ্ছে, আমি কোনো ঝামেলা চাই না, সিলভাডোরকে গিয়ে বলো তার ভাই তাকে ডেকেছে। এরপর আমরা দেখতে পাই টিজারে দেখানো সেই বিখ্যাত গোরস্থানের সিন। ফার্নান্দেস তার ছেলের লাশ গোরস্থানে দাফন করছিল আর চারপাশে তার অনুগত গুন্ডারা পাহারা দিচ্ছিল। গোরস্থানের বড় লোহার গেটগুলো তালা মেরে দেওয়া হয়েছিল যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ঠিক তখনই একটা পুরনো ট্যাক্সি এসে গোরস্থানের দেওয়ালে সোজরে ধাক্কা মারে। ট্যাক্সি থেকে এক বৃদ্ধ লোক নেমে এসে চারপাশে মাইন আর বোমার নেটওয়ার্ক বিছিয়ে দেয়। গাড়ি থেকে নামতেই এক বিকট বিস্ফোরণে পুরো গোরস্থান কেঁপে ওঠে, চারিদিকে ছড়িয়ে পড়ে রক্ত আর হাহাকার। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় রায়ার বড় বোন গঙ্গা আর তার মারাত্মক গ্যাং। তারা ফার্নান্দেসের লোকজনকে নির্বিচারে গুলি করে মারতে শুরু করে। এক পর্যায়ে ফার্নান্দেসের লোক সংখ্যা বেশি হয়
গঙ্গার গ্যাং কিছুটা পিছিয়ে পড়ছিল। আর ঠিক তখনই থিয়েটার কাঁপিয়ে স্ক্রিনে এন্ট্রি হয় রকিং স্টার ইয়াশ অর্থাৎ রায়ার। একদম হলিউডের জন উইক স্টাইলের অ্যাকশন, চারিদিকে ব্রুটালিটি আর রক্তের হোলি খেলা। রায়া একাই ফার্নান্দেসের পুরো গ্যাংকে ধূলিসাৎ করে ফেলে। ঠিক তখনই সেখানে বিশাল বহর নিয়ে হাজির হয় খোদ সিলভাডোর। সে তার পুরো দলবল নিয়ে রায়া ও গঙ্গাকে ঘিরে ফেলে আর চারপাশে শেল অ্যাটাক চালায়। বাধ্য হয়ে রায়া আর গঙ্গাকে হাঁটু গেড়ে বসতে হয়। সিলভাডোর হেঁটে এসে রায়ার মাথায় বন্দুক থেকে জিজ্ঞাসা করে, তোর শেষ কোনো ইচ্ছা আছে? রায়া সেই আইকনিক হাসি দিয়ে বলে, তোর ভাই ফার্নান্দেসকে জীবন্ত চালাতে চাই আর তার ছাই থেকে এক টান সিগারেট খেতে চাই। সিলভাডোর মুচকে এসে বলে, আমার এতে কোনো সমস্যা নেই, আমি পারিবারিক প্রতিশোধের মাঝখানে আসি না, এটা তোদের বাবার সাথে আমার ভাইয়ের শত্রুতা ছিল। রায়া জবাব দেয়, এটা আমার বাবার প্রতিশোধ না, এটা আমার বোনের বদলা। আর সাথে সাথে গঙ্গা ফার্নান্দেসকে গুলি করে হত্যা করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় অতীতে, অর্থাৎ 1920 সালের মারোল নামের এক প্রত্যন্ত গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখানো হয় রায়া আর গঙ্গার মা ছিল অত্যন্ত দ্রুত আর তার নিজের পরিবারের প্রতি দুর্বল। যেদিন রায়া জন্মগ্রহণ করেছিল ঠিক সেই দিনই তাদের মা নিজের স্বামীকে হত্যা করে। জন্ম নেওয়ার পর প্রথম শ্বাসের সাথে রায়া তার নিজের বাবার রক্তের স্বাদ নিয়েছিল। পরবর্তীতে তাদের মা গঙ্গাকে একটা বেশ্যালয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। রায়া তা জানতে পেরে নিজের মাকে নিজের হাতে খুন করে এবং যে লোক গঙ্গাকে কিনেছিল তাকেও মেরে ফেলে। সেই থেকে গঙ্গা একাই ছোট ভাই রায়াকে নিজের সন্তানের মতো খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। ক্ষুধা লাগলে গঙ্গা কোথা থেকে কিভাবে খাবার আনতো রায়া কোনোদিন জিজ্ঞাসা করেনি, কিন্তু সে জানতো বোন তার নিজের অস্তিত্ব বিক্রি করে তাকে বড় করেছে। তাই রায়ের কাছে গঙ্গার কথাই ছিল শেষ কথা। গঙ্গার নির্দেশই ছিল তার কাছে সৃষ্টিকর্তার আদেশ। আবার 1947 সালে ফিরে এলে দেখা যায় গঙ্গা রায়াকে জিজ্ঞাসা করে, সিলভাডোর আমাদের কেন জীবন্ত ছেড়ে দিল? রায়া উত্তর দেয়, বাবার প্রতি ভক্তি থেকে নয়, তার সোনা পাচারের রাস্তা দরকার। সে জানে এই গোয়াতে যদি কেউ সোনার স্মাগলিং চ্যানেল সফলভাবে চালাতে পারে তবে সেটা আমরাই। এরপর রায়া সিলভাডোরের আন্ডারে কাজ করা শুরু করে। নিজের বাহুবল দিয়ে সেই সোনা পাচারের সব রাস্তা ফাঁকা করে দেয়। রায়ার প্রভাব আর ক্ষমতা দিন দিন এত বেড়ে যাচ্ছিল যে সিলভাডোরের নিজের গ্যাংয়ের লোকজনই রায়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। ওদিকে চায়না থেকেও কিছু বড় গ্যাংস্টার রায়ার সাথে দেখা করতে আসে। তারা রায়াকে ক্যাসিনো বিজনেসের অফার দেয় আর বলে, ভবিষ্যতে সবচেয়ে বড় ব্যবসা হবে ক্যাসিনো, তোমার চায়নায় আসতে হবে। কিন্তু রায়া তখনই সেই অফার ফিরিয়ে দেয়। ঠিক এই সময় সিনেমার গল্পে এন্ট্রি নেয় রেবেকা, যে ছিল সিলভাডোরের একমাত্র মেয়ে। রায়া এক পার্টিতে রেবেকার রূপ আর অহংকার ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আর ঠিক এই কারণে রেবেকা অদ্ভুতভাবে রায়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেই টেইলারের লাইটার যাওয়ার সিনটা মনে আছে, যেখানে রায়া নিজের সিগারেট জ্বালিয়ে লাইটারটা দূরে ছুঁড়ে ফেলে দেয় আর রেবেকাকে হেঁটে গিয়ে সেই লাইটার তুলে নিজের সিগারেট জ্বালাতে হয়। ধীরে ধীরে রায়া আর রেবেকার মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। রায়া ছিল একজন স্বভাবজাত প্লে বয়। যে কোনো নারীকে নিজের বিছানায় আনা তার জন্য সময়ের ব্যাপার মাত্র। রায়া আর রেবেকার এই সম্পর্কের কথা সিলভাডোর আর গঙ্গার কান পর্যন্ত পৌঁছায়। গঙ্গার লক্ষ্য ছিল একটাই, তার ভাই রায়াকে পুরো আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের একমাত্র প্রধান বানানো। তাই সিলভাডোর তার পার্টনারদের অসন্তোষ মেটাতে ঘোষণা দেয়, রায়া খুব শিগগিরই তার মেয়ে রেবেকাকে বিয়ে করে এই পরিবারের সদস্য হতে চলেছে। কিন্তু ঠিক এই সময় গোয়া শহরে এন্ট্রি নেয় নতুন একটা ভিআইপি সার্কাস। আর সেই সার্কাসের মূল আকর্ষণ বা শো স্টপার হয়ে আসে সুন্দরী নাদিয়া। সার্কাসের মঞ্চে নাদিয়াকে প্রথমবার দেখি রায়া যেন থমকে যায়। নাদিয়ার রূপ আর চোখের আগুনে রায়া নিজেকে ধরে রাখতে পারে না। অন্যদিকে এলিজাবেথ আর তার ভাই টনি মিলে রায়া আর গঙ্গাকে চিরতরে শেষ করার এক গোপন নকশা আঁকে। তারা এই সার্কাসের এক ইনসাইডার ডিরেক্টরের সাথে হাত মেলায় এবং পর্তুগিজ সরকারকে কিছু দুর্নীতিবাজ অফিসারের সাহায্য নেয়। পর্তুগিজ সরকারও রায়ার বেপরোয়া ভাব দেখে অতিষ্ঠ ছিল, কারণ রায়া কাউকে তোয়াক্কা করতো না। যেসব জঘন্য আসামিদের ফাঁসির হুকুম হয়েছিল তাদের জেল থেকে ছেড়ে দিয়ে সার্কাসের জোকারের মাস্ক পরিয়ে দেওয়া হয়, যাতে তারা শো চলাকালীন রায়াকে ঝাঁঝরা করে দিতে পারে। সার্কাসের খেলা শুরু হয়, হাজার হাজার দর্শক হাততালি দিচ্ছে। নাদিয়ার শরীর রূপ দেখে রায়া মন্ত্রমুগ্ধের মতো খেলা দেখছিল। খেলা শেষ হতে নাদিয়া যখন পেছনের মেকআপ তাঁবুতে যায়, রায়া সোজা নাদিয়ার মেকআপ রুমে ঢুকে পড়ে। কিন্তু ঘরে ঢুকেই রায়ার সিক্স সেন্স জানান দেয় কিছু একটা গন্ডগোল আছে। সে দেখে একটা জোকার তার দিকে অদ্ভুতভাবে এগিয়ে আসছে। রায়া পিস্তল বের করার আগেই জোকারটা গুলি চালাতে যায়, কিন্তু রায়া তাকে 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দেয়। তাঁবুর ভেতরে গিয়ে রায়া দেখে আসল সার্কাসের সব শিল্পীদের গলা কেটে মেরে ফেলা হয়েছে আর ভাড়াটে খনিরা ভেতরে লুকিয়ে আছে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় নারকীয় গোলাগুলি। রায়া লড়াই করে সিলভাডোরকে সেখান থেকে বের করে আনে, যদিও সিলভাডোর একটা গুলি খায়।
ঘটনার পর রায়া সোজা গিয়ে ধরে নাদিয়াকে। সে নাদিয়ার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করে ভিক্টর কোথায়, সার্কাসের ভেতরে এসব কি হচ্ছিল। নাদিয়া সোজা বলে আমি কিচ্ছু জানি না, ভিক্টর মারা গেছে। রায়া রেগে গিয়ে নোংরা ভাষায় নাদিয়াকে অপমান করে বলে এক রাতের জন্য কত টাকা নিবি তুই। এই কথা শোনা মাত্রই নাদিয়া সজোরে রায়ার মুখে থুতু ফেলে দেয়। নাদিয়ার এই সাহস দেখে রায়া থমকে যায়। রায়া নিজের শার্টের কলার ছিঁড়ে মুখ মুছে নেয় আর নাদিয়ার গালে চাপড়ে ধরে থমথমে গলায় বলে আমি আবার আসবো, এবার যদি সঠিক উত্তর না পাই তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। ওদিকে এলিজাবেথ গিয়ে রেবেকার কান ভাঙায়। সে রেবেকাকে বলে যে রায়া কথা বলার আগেই গুলি চালায়। সে আজ একটা সাধারণ সার্কাসে মেয়ের মুখে থুতু খাওয়ার পরও তাকে জ্যান্ত ছেড়ে দিল। মেয়েটার নাম নাদিয়া আর সে চরম সুন্দরী। এই কথা শুনে রেবেকার হিংসা মাথায় চড়ে বসে। সে নিজের লোক পাঠিয়ে নাদিয়াকে তুলে আনে আর তাকে নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। নাদিয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে। সেখানে গঙ্গাও উপস্থিত ছিল। রেবেকা টনিকে বলে এই মেয়েকে এখনই অ্যালকোহল ঢেলে পুড়িয়ে মারো। টনি নাদিয়ার গায়ে মদ ঢেলে দেশালাই চালাতে যাবে, ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে এসে হাজির হয় রায়া। রায়া এক লাথিতে টনিকে ফেলে দেয় আর তার গলার উপর বুট জুতোর চাপ দিয়ে বলে সীমার মধ্যে থাকবি, কার গায়ে হাত তুলেছিস খেয়াল আছে। এলিজাবেথ ভয়ে আর রাগে কাঁপতে থাকে, কিন্তু রায়ার সামনে মুখ খোলার সাহস পায় না। পরের রাতে রায়া একা যায় নাদিয়ার তাঁবুতে। নাদিয়া রায়াকে দেখে নিজের পোশাক খুলে ফেলে আর ছুরি দিয়ে নিজের হাতের রগ কেটে ফেলে বলতে থাকে তোমার কাছে সময় কম, আমার বিশ্বস্ততার প্রমাণ আমি এভাবেই দেব। রায়া দ্রুত নাদিয়ার হাত চেপে ধরে ক্ষতস্থানে কাপড় বেঁধে দেয় আর হেসে বলে পরের বার রগ কাটলে একটু গভীরভাবে কেটো, যেন একেবারে মরে যাও। আমি জানি তুমি কিছু জানো না, কিন্তু ভিক্টরের ব্যাপারে কিছু তো জানো। তখন নাদিয়া আসল সত্য প্রকাশ করে। সে বলে ভিক্টরের একটা যমজ ভাই আছে। ম্যাজিক ট্রিকের সময় একজন উপরে থাকতো আর পোশাকের নিচে লুকিয়ে থাকতো তার ভাই। যে মারা গেছে সে ভিক্টর নয়, তার যমজ ভাই। আসল ভিক্টর এখনও বেঁচে আছে। এই তথ্য পাওয়ার পরে রায়া বুঝতে পারে পুরো ষড়যন্ত্রের পেছনে টনি আর এলিজাবেথ আছে। তারা টনিকে তুলে এনে হাত পা বেঁধে ঝুলিয়ে অমানসিক অত্যাচার শুরু করে। সেখানে সিলভাডোর, রায়া আর গঙ্গা উপস্থিত ছিল। এলিজাবেথ তার ভাইকে এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। টনি বুঝতে পারে তাদের আসল চক্রান্ত ফাঁস হয়ে গেছে। নিজের বোন এলিজাবেথকে বাঁচাতে টনি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে সিলভাডোর তোদের মাথায় তুলে রেখেছিল, তাই আমি সরকারের সাথে হাত মিলিয়ে তোদের মারার ছক এঁকেছিলাম, এতে আমার বোনের কোনো দোষ নেই। এরপর গঙ্গা ঠান্ডা গলায় এগিয়ে এসে এলিজাবেথের হাতে একটা ধারালো ছুরি তুলে দিয়ে বলে তোর ভাই যদি নিষ্পাপ হয় আর তুই যদি সিলভাডোরের প্রতি বিশ্বস্ত হস, তবে তোর নিজের হাতে তোর ভাইকে খুন করে তোর বিশ্বস্ততা প্রমাণ কর। এলিজাবেথ বাধ্য হয়ে নিজের আপন ছোট ভাই টনির বুকে বারবার ছুরি চালিয়ে তাকে নিজের হাতে হত্যা করে। টনির রক্তাক্ত লাশের উপর বসে এলিজাবেথ অঝরে কাঁদতে থাকে আর তার মনের ভেতরে রায়া আর গঙ্গার প্রতি তৈরি হয় এক অতল হিংসা ও প্রতিশোধের আগুন। এর কিছুদিন পর রায়া আর নাদিয়ার মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সেই শারীরিক ঘনিষ্ঠতা আর রোমান্টিক সিনগুলো পর্দায় দারুণ আবহ তৈরি করে। এক রাতে রায়া নাদিয়াকে নিজের পুরো অতীত জীবনের কথা খুলে বলে। সে বলে কিভাবে তার বোন গঙ্গা তাকে নিজের শরীর বিক্রি করে বড় করেছে, তাই গঙ্গার কথাই তার কাছে শেষ কথা। ওদিকে রায়া আর নাদিয়ার প্রেমের খবর পুরো গোয়া শহরে ছড়িয়ে পড়লে রেবেকা উন্মাদ হয়ে যায়। সে রায়াকে গিয়ে বলে তুমি একটা পশুর মতো, কোনো নারীর প্রতি তোমার সত্য ভালোবাসা নেই। রায়া সাফ জানিয়ে দেয় আমি এমনই, আমার যাকে ভালো লাগবে আমি তার কাছেই যাব। সিলভাডোরও রায়াকে শেষ সতর্কবার্তা দেয়, আমার মেয়ের চোখে জল আনলে তোর হাসি খুশি মুখটা আমি শেষ করে দেব। গঙ্গা নিজে গিয়ে নাদিয়াকে বোঝায় আমার ভাইয়ের জীবন থেকে দূরে সরে যাও, ওর জীবনের একটাই লক্ষ্য সবচেয়ে উঁচুতে ওঠা। নাদিয়া বলে আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি, তাই ভালোবাসার টানে পোশাক খুলে যাওয়াকে আপনি সস্তা মনে করছেন। গঙ্গা কড়া গলায় বলে তোমাদের এই শরীরী গরমকে ভালোবাসা বলে না। আমি আমার ভাইকে রক্ত পানি করে বড় করেছি, ওর রাস্তায় বাধা হলে আমি কাউকে ছাড়বো না। পরিস্থিতি জটিল হতে দেখে গঙ্গা রায়াকে মাথায় হাত রেখে বোঝায় তুই যদি ওই সার্কাসের মেয়ের দিকে যাস তবে আমাদের এতদিনকার সাম্রাজ্য তৈরির পুরো মিশন ব্যর্থ হয়ে যাবে। রায়া বোনের কথা মেনে নিয়ে নাদিয়া থেকে দূরত্ব তৈরি করে আর রেবেকার কাছে ফিরে গিয়ে বিয়ের তারিখে সম্মতি দেয়। বিয়ের সব প্রস্তুতি যখন শেষ, ঠিক বিয়ের আগের দিন সিলভাডোর এক ভয়ঙ্কর খবর পায়। সে জানতে পারে নাদিয়া গর্ভবতী আর তার পেটের সন্তান আর কারো নয় খোদ রায়ার। নাদিয়া গোয়া ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিলভাডোরের লোকেরা তাকে ধরে ফেলে। সিলভাডোর রায়াকে ডেকে এনে গর্ভবতী নাদিয়াকে দেখিয়ে বলে এই মেয়ে আর এই পেটের অবৈধ বাচ্চা আমার পরিবারের সম্মান নষ্ট করেছে, আমি এদের দুজনকে জবাই করে মারব। সিলভাডোরের মুখের কথা শোনা মাত্রই রায়ার মাথায় রক্ত চলে যায়, কিন্তু গঙ্গার কথা মতো সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই গঙ্গা রায়ার পাশে এসে দাঁড়ায় আর তার কানে কানে বলে তুই যদি এই মেয়েকে সত্যি ভালোবেসে থাকিস তবে আজ তোকে রাজনীতির দাবার চাল চালতে হবে না। তুই কোনো রাজা নস যে তোকে পদাশ্রিত হয়ে থাকতে হবে। তুই একজন সত্যিকারের যোদ্ধা যে রাজাকে মেরে তার সিংহাসন ছিনিয়ে নেয়। তোর মন যা চায় তুই আজ সেটাই কর রায়া।
বোন গঙ্গার এই সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই রায়া এক মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করে। সে ভর সন্ধ্যায় সিলভাডোরের চোখের সামনে তার বুক ঝাঁঝরা করে দেয় আর সিলভাডোরের পুরো গ্যাংকে কচুকাটা করে ফেলে। রক্তাক্ত রায়ার সামনে এসে দাঁড়ায় হবু স্ত্রী রেবেকা। রেবেকা কাঁদতে কাঁদতে নিজের পিস্তল বের করে রায়ার বুকে পরপর 4টে গুলি চালায়। রায়া কোনো প্রতিরোধ না করে নিজের হাত থেকে বন্দুক ফেলে দেয়, কিন্তু ঠিক পেছন থেকে গঙ্গা এসে রেবেকার মাথায় সোজা গুলি করে তার মাথার খুলি উড়ে দেয়। চারপাশে তখন সিলভাডোরের শত শত গুন্ডা আর পর্তুগিজ পুলিশ কভার নিয়ে নিয়েছে। অন্যদিকে নিজের ভাই হারিয়ে উন্মাদ হয়ে যাওয়া এলিজাবেথও বিশাল বাহিনী নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত রক্তাক্ত রায়াকে বাঁচাতে গঙ্গা তার বিশ্বস্ত সহযোগীদের হাতে রায়াকে তুলে দিয়ে বলে, তোরা রায়াকে নিয়ে এখনই রাজসীমানা পার হয়ে যা, আমি ওদের আটকে রাখছি। গঙ্গা একা একটা বড় মেশিনগান নিয়ে সিলভাডোর আর এলিজাবেথের পুরো বাহিনীকে আটকে রাখে, কিন্তু গুলির স্টক শেষ হয়ে গেলে এলিজাবেথের লোকেরা গঙ্গাকে বন্দি করে ফেলে। ওদিকে গর্ভবতী নাদিয়াকেও তারা ধরে এনেছিল। এলিজাবেথ একটা লোডের পিস্তল নাদিয়ার হাতে তুলে দিয়ে বলে, এই যে তোর সামনে গঙ্গা দাঁড়িয়ে আছে, তুই যদি এই গঙ্গাকে গুলি করে না মারিস তবে এখনই তোর পেটের বাচ্চাকে কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। গঙ্গা নাদিয়ার দিকে তাকিয়ে এক অদ্ভুত সুন্দর ও শান্ত হাসি দেয়। গঙ্গা চিৎকার করে নাদিয়াকে বলে, তুই আমায় গুলি কর নাদিয়া, তুই আমাকে মেরে ফেল। আমি মরে গেলে রায়া একদম স্বাধীন হয়ে যাবে, তোর আর রায়ের ভালোবাসা শেষ প্রতীক হয়ে বেঁচে থাকবে এই বাচ্চা। রায়া এক নতুন জীবন পাবে, মেরে ফেল আমাকে। নাদিয়ার হাত কাঁপছিল, সে গুলি চালাতে পারছিল না, কিন্তু গঙ্গা বারবার গর্জন করে উঠতে থাকে, গুলি কর বলছি, আমাকে এই নরক থেকে মুক্তি দে। নাদিয়া কান্নায় ভেঙে পড়ে ট্রিগার চাপ দেয়। গুলির শব্দে গঙ্গার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। গঙ্গার রক্তাক্ত লাশের দিকে তাকিয়ে এলিজাবেথের বিকট আর অশুভ হাসি দিয়ে নাদিয়ার কানের কাছে এসে সাপ দেওয়ার মতো করে বলে, আজ থেকে রায়া যখনই তোর শরীর স্পর্শ করবে তখনই তার মনে হবে তোর পুরো শরীর তার নিজের বোন গঙ্গার রক্তে ভেজা। সে তোকে কোনোদিন আপন করে নিতে পারবে না, তুই বেঁচে থেকেও একটা জ্যান্ত লাশ হয়ে থাকবি, আর তোর সন্তান বড় হবে বাপ ছাড়া। ওদিকে রায়ার অনুগত চিকিৎসকরা তার শরীর থেকে 4টে গুলি বের করে তাকে সুস্থ করে তোলে। সুস্থ হয়েই রায়া এক হিংস্র পশুর মতো গোয়ার বুকে ফিরে আসে। সে একা হাতে এলিজাবেথ, রেবেকার অনুগত বাহিনী এবং পুরো পর্তুগিজ ফোর্সকে কচুকাটা করে হত্যা করে নিজের এক ছত্র রাজত্ব কায়েম করে। এরপর গোয়ার সাম্রাজ্য বন্ধুদের হাতে সঁপে দিয়ে রায়া চাইনিজ গ্যাংস্টার নিকোলাসের অফার গ্রহণ করে সোজা চায়না চলে যায়। সেখানে গিয়ে সে নিকোলাসের সমস্ত প্রতিপক্ষকে এক রাতে শেষ করে দেয় আর চায়নার আন্ডারওয়ার্ল্ড ও ক্যাসিনো সাম্রাজ্যের এক ছত্র সম্রাট হয়ে ওঠে। টাকা, রূপসী নারী, দামি মদ আর ক্ষমতার সমুদ্রে রায়া ভাসতে থাকে। কিন্তু এত কিছুর পরও তার মনের ভেতরের ক্ষত বিন্দু মাত্র শুকায়নি। সে তার বোন গঙ্গা আর প্রেয়সী নাদিয়ার স্মৃতি ভুলে থাকার জন্য দিনরাত নেশায় ডুবে থাকতো। কয়েক বছর পর রায়ার সহযোগী তাকে এসে খবর দেয়, পর্তুগিজরা চিরতরে গোয়া ছেড়ে চলে গেছে, এখন আমাদের আবার গোয়ায় ফিরে যাওয়া উচিত নিজের পুরনো সাম্রাজ্য বুঝে নেওয়ার জন্য। রায়া যখনই গোয়ায় ফিরে আসে ঘটনাটি ঠিক সেখানে গিয়ে কানেক্ট হয় যা আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম, অর্থাৎ সেই সার্কাসে নাদিয়া নিজের গায়ে বোমা বেঁধে আত্মাহুতি দেয় আর রায়া তার ছোট ছেলেকে গাড়িতে করে নিয়ে খাদের পানিতে ফেলে দেয় এবং পিস্তল উঁচিয়ে তাকে ফাগিয়ে দেয়। সিনেমার এই জায়গায় এসে দর্শক মনে করবেন যে কাহিনী হয়তো এখানেই শেষ, কিন্তু আসল সিনেমা তো মাত্র শুরু হয়েছে। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। রায়া তার ক্যাসিনো ব্যবসা ভারত ও চায়না জুড়ে আরও বিশাল আকারে ছড়িয়ে দেয়। তার অফুরন্ত সম্পত্তি, কিন্তু ভেতরে ভেতরে সে এক চরম মানসিক ট্রমার মধ্যে দিন কাটাচ্ছে। মদ আর নেশা ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারে না। ঠিক এমন এক সময় তার বিলাসবহুল বাংলোতে এন্ট্রি নেয় মেলিসা নামের এক অসামান্য সুন্দরী নারী। মেলিসা এক রাতে সোজা রায়ার প্রাইভেট রুমে একদম নগ্ন অবস্থায় ঢুকে পড়ে। মেলিসা কাঁপতে কাঁপতে তার কোটের বোতাম খোলে, দেখা যায় তার পেটে মারাত্মক বিস্ফোরক C4 বোমা বাঁধা। মেলিসা কেঁদে ফেলে বলে, আমার বাবা তোমার ক্যাসিনোতে এসে নিজের শেষ সম্বলটুকু হেরে আত্মহত্যা করেছে, আমি তোমার উপর বদলা নিতে এসেছি, তোমায় মেরে আমি নিজেও মরে যাব। কিন্তু মেলিসার হাত কাঁপছিল, সে বোমা ট্রিগার চাপার সাহস পাচ্ছিল না। রায়া একদম শান্ত পায়ে এগিয়ে যায়, মেলিসার দিকে তাকায় এবং নিজের হাত মেলিসার বোমার ট্রিগারটা চেপে দেয়। ভাই রে ভাই, রায়ার চোখের মৃত্যুর কোনো ভয়ই ছিল না। সে প্রতিদিন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু বোমার টাইমার চালু হতে মেলিসা ভয়ে কেঁদে ওঠে। রায়া বুঝতে পারে এই মেয়েটা সত্যি সত্যি মরতে চায় না। রায়া এক নিমেষে মেলিসার শরীর থেকে বোমার বেল্ট খুলে জানালার বাইরে ছুঁড়ে মারে। বিকট বিস্ফোরণে বাইরের বাগান উড়ে যায়, কিন্তু মেলিসা বেঁচে যায়। পরবর্তীতে মেলিসা রায়ার এই রূপ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। রায়া মেলিসাকেও নিজের বিছানায় নামিয়ে আনে। কিছুদিন পর মেলিসা গর্ভবতী হয়ে পড়ে এবং সে এক পুত্র সন্তানের জন্ম দেয়। রায়া সেই সন্তানকে নিজের পরিচয় দেয় এবং মেলিসাকে নিয়ে থাকতে শুরু করে। কিন্তু অন্যদিকে আর একটা ঝড় উঠছিল। নাদিয়া আর রায়ার সেই প্রথম সন্তান, যাকে রায়া ছোটবেলায় খাদের পাশে বন্দুক দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে এখন অনেক বড় হয়ে গেছে। সে নিজের নাম রেখেছে টিকিট।
কারণ ছোটবেলায় মায়ের সার্কাস বন্ধ হয়ে যাওয়ার পর সে রাস্তাঘাটে সার্কাসের পুরনো টিকিট বিক্রি করে বেঁচে থাকতো। টিকিট এখন এক চরম হিংস্র আর দয়ামায়াহীন গ্যাংস্টার হয়ে উঠেছে। তার জীবনের একমাত্র উদ্দেশ্য নিজের জন্মদাতা বাবা রায়ার তৈরি করা পুরো ক্যাসিনো সাম্রাজ্য ধ্বংস করা এবং তার নতুন বউ মেলিসা ও ছোট ভাইকে খুন করা। কারণ টিকিট বিশেষ করে তার মা নাদিয়ার এই করুণ পরিণতি আর মৃত্যুর জন্য একমাত্র তার বাবার রায়াই দায়ী। টিকিট একের পর এক রায়ার ক্যাসিনোতে অ্যাটাক চালাতে শুরু করে, ক্যাসিনো উড়িয়ে দেয়, টাকা লুট করে আর রায়ার চাইনিজ পার্টনার নিকোলাসের ব্যবসায় ধস নামিয়ে দেয়। যখন মেলিসা হাসপাতালে বাচ্চা জন্ম দিচ্ছিল তখন টিকিট হাসপাতালের বাইরে রায়ার উপর অ্যাটাক চালায়। টিকিট সবসময় রায়াকে ফিল করাতো যে সে একটা ছায়ার মতো রায়ার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। নিকোলাস রায়াকে ডেকে কড়া গলায় বলে, তোমার এই কুলাঙ্গার ছেলেকে সামলাও, সে আমার বিজনেসে হাত দিচ্ছে, এর ফল ভালো হবে না। কিন্তু রায়া চাইলেও টিকিটকে ধরতে পারছিল না, কারণ টিকিট একদম অদৃশ্য ছায়ার মতো কাজ করত। নিজের বাবাকে পুরোপুরি কোণঠাসা করার জন্য টিকিট এক ভয়ঙ্কর চাল চালে। সে সোজা গিয়ে চাইনিজ ডন নিকোলাসের নিজের একমাত্র ছেলেকে নির্মমভাবে খুন করে ফেলে, যাতে নিকোলাস মনে করে এই কাজ রায়া করিয়েছে এবং নিকোলাস যেন রায়ার শত্রু হয়ে যায়। শত্রু বানানোর এই দাবার চালে নিকোলাস ক্ষিপ্ত হয়ে রায়ার পেছনে নিজের পুরো আন্তর্জাতিক বাহিনী লাগিয়ে দেয়। এরপর আসে ক্রিসমাসের রাত, চারিদিকে তুষারপাত হচ্ছে। রায়া তার রুমে ঘুমাচ্ছিল। টিকিট সান্তাক্লজের ছদ্মবেশ ধরে নিঃশব্দে রায়ার ঘরের ভেতর ঢোকে। রায়ার সিক্স সেন্স জাগ্রত হতেই সে বিছানা থেকে লাফিয়ে ওঠে, পিস্তল বের করে গুলি চালায়। টিকিট সেখান থেকে দেওয়াল টপকে পালিয়ে যায়। মেলিসা ভয়ে কেঁদে ওঠে, বলে, আমি আর এই নরকে থাকবো না, আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। রায়া মেলিসার দিকে পিস্তল তাক করে গর্জে ওঠে, তুই যেখানে ইচ্ছা যা, কিন্তু আমার বাচ্চাকে রেখে যা, না হলে তোকে আমি এখানেই গুলি করে মারবো। রায়া সত্যি সত্যি মেলিসার দিকে গুলি চালাতে যাচ্ছিল। ঠিক তখনই রায়ার এক বিশ্বস্ত বন্ধু এসে রায়ার হাত উপরের দিকে ধাক্কা মারে, ফলে গুলিটা ছাদের দিকে চলে যায়। কিন্তু বাংলো থেকে বের হওয়ার সাথে সাথেই টিকিট বাইরে গাড়ি নিয়ে প্রস্তুত ছিল। সে মেলিসা আর তার ছোট বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর রায়া যখন পেছনে দৌড়ে আসে, পেছন থেকে রড দিয়ে সোজা রায়ার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। রায়ার যখন জ্ঞান ফিরে, সে নিজেকে দেখতে পায় এক তুষারে ঢাকা বরফাবৃত পাহাড়ি এলাকায়। সামনে হাত পা বাঁধা অবস্থায় মেলিসা ও তার বাচ্চা, আর সামনে দাঁড়িয়ে আছে তারই রক্ত টিকিট। টিকিট রায়াকে দেখে চিৎকার করে গালি দিয়ে বলে, তোর বাপের কারণে আমার মা মরেছে, তোর অহংকারের জন্য তোর বোন গঙ্গা মরেছে, তুই একটা অভিশাপ। এই কথা শোনা মাত্রই রায়া রেগে গিয়ে টিকিটের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়াবহ রক্তক্ষয়ী ফাইট। টিকিট রায়াকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তার ছোট ভাই অর্থাৎ মেলিসার বাচ্চাকে একটা ঝুলন্ত বরফের উপর ছুঁড়ে ফেলে দেয়, যা যে কোনো মুহূর্তে ভেঙে অতল খাদে পড়ে যাবে। রায়া নিজের জীবন বাজি রেখে কোনো মতে তার ছোট ছেলেকে ধরে ফেলে এবং খাদ থেকে তুলে আনে। এরপর শুরু হয় বাবা আর ছেলের মুখোমুখি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। ভাই ইয়াসের এই ফাইট সিনটা এক কথায় জাস্ট অবিশ্বাস্য। রায়া বয়সে বড় হলেও তার এক একটা পাঁচ টিকিটের রক্ত বের করে দিচ্ছিল, কিন্তু রায়া টিকিটকে শেষ শটটা দিচ্ছিল না, কারণ টিকিটকে দেখলেই তার মনে পড়ে যেত নাদিয়ার কথা। রায়া হাঁপাতে হাঁপাতে বলে, তুই কেন ফিরে এলি রে টিকিট, তুই তো চলেই গিয়েছিলি, আবার কেন আমার জীবনে এলি? টিকিট রক্তাক্ত মুখে বিষাক্ত হাসি দিয়ে বলে, আমার মায়ের জীবন নেওয়ার পর তুই কিভাবে ভাবলি তুই শান্তিতে মরবি? তোকে আমি শান্তিতে মরতে দেব না, তোর চোখের সামনে তোর এই নতুন বউ আর বাচ্চাকে কেটে টুকরো টুকরো করবো। রায়া গর্জন করে বলে, তোর মায়ের কারণে আমার বোন গঙ্গা মারা গেছে, আমি তোকে ক্ষমা করব কিভাবে? ঠিক তখনই টিকিট এমন এক কথা বলে যা রায়ার পায়ের নিচের মাটি সরিয়ে দেয়। টিকিট চিৎকার করে বলে, আমার মায়ের জন্য তোর বোন মরেনি রায়া, তোর নিজের কাপুরুষতার জন্য তোর বোন মরেছে। তুই সব ধ্বংস করেছিস। আমার মা শেষ দিন পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছিল, আর তুই ভয়ের চোটে গোয়া ছেড়ে পালিয়ে গিয়েছিলি। ঠিক এই সময় চাইনিজ ডন নিকোলাসের বিশাল বাহিনী হেলিকপ্টার আর সাজোয়া গাড়ি নিয়ে সেখানে এসে হাজির হয়। নিকোলাসের লোকেরা রায়ার বন্ধুদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। মেলিসা সুযোগ বুঝে তার ছোট বাচ্চাকে নিয়ে বরফের মধ্যে দৌড়াতে শুরু করে, কিন্তু নিকোলাসের গুন্ডারা তাদের ধরে ফেলে। ওদিকে রায়া টিকিটের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাপা গলায় বলে, সেদিন আমি বুঝতে পারিনি রে টিকিট, আমি খুব ছোট ছিলাম, আমার ভুল হয়েছিল, আমি আমার বোনের মোহে অন্ধ হয়ে তোদের উপর অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। টিকিট ঠান্ডা চোখে পিস্তল বের করে সোজা রায়ার বুকে গুলি চালিয়ে দেয়। রায়া মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে গাড়ি থেকে মেলিসা ছোট বাচ্চাটা ড্যাডি ড্যাডি করে কাঁদতে কাঁদতে দৌড়ে রায়ার লাশের দিকে আসে। কিন্তু ঠিক তখনই কাল্পনিক স্ক্রিনে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। ছোট বাচ্চাটা যখন রায়ার কাছে আসে, মুহূর্তের মধ্যে ছোট বাচ্চাটার মুখটা বদলে গিয়ে সে নিজেই টিকিট হয়ে যায়। টিকিট বাচ্চাটার গলা চেপে ধরে উপরে তুলে ফেলে। রায়া হঠাৎ চোখ মেলে উঠে দাঁড়ায় এবং বাচ্চাটাকে টিকিটের হাত থেকে ছিনিয়ে নিয়ে মেলিসার দিকে ছুড়ে দিয়ে বলে, মেলিসা, বাচ্চাকে নিয়ে পালাও। আর ঠিক এই জায়গায় এসে উন্মোচিত হয় সিনেমার সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক এবং মাইন্ড ব্লোয়িং টুইস্ট, যা দেখার পর থিয়েটারের সব দর্শক নিজের অজান্তেই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। সিনেমা ফ্ল্যাশব্যাকে আবার চালু হয়।
মনে আছে সিনেমার শুরুর সেই সার্কাস ব্লাস্টের পরের দৃশ্যটা, যেখানে নাদিয়া মারা যাওয়ার পর রায়া ছোট টিকিটে গাড়িতে বসে খাদের পানিতে ফেলে দিয়েছিল। আসল সত্য হলো সেদিন খাদের বরফ শীতল পানিতে ডোবার পর ছোট টিকিট আসলে কখনোই বেঁচে ফেরেনি। রায়া যখন ছেলেকে বাঁচাতে পানিতে লাফ দিয়েছিল, রায়ার মাথা খাদের জলের নিচে থাকা এক বিশাল পাথরের সাথে সজোরে আঘাত পায়। সেদিন ছোট টিকিট পানির নিচে ডুবে মারা গিয়েছিল। রায়া সেদিন তার নিজের সন্তানকে বাঁচাতে পারেনি। এত বছর ধরে আমরা স্ক্রিনে যে টিকিট নামের ভয়ঙ্কর গ্যাংস্টার দেখতে পাচ্ছিলাম, যে রায়ার ক্যাসিনো উড়িয়ে দিয়েছিল, যে নিকোলাসের ছেলেকে মেরেছিল, সেই টিকিট আসলে অন্য কেউ নয়। মাথায় মারাত্মক আঘাত আর নিজের সন্তানকে বাঁচাতে না পারার চরম অপরাধ বোধ থেকে রায়া সিজোফ্রেনিয়ার মারাত্মক মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। সহজ কথায় রায়া নিজেই ছিল সেই টিকিট। সে নিজেই নিজের ক্যাসিনো ব্লাস্ট করত, সে নিজেই রাতে ক্যাসিনোতে গিয়ে ডাকাতি করত, সে নিজেই নিকোলাসের ছেলেকে মেরেছিল, সে নিজেই নিজের সাথে একা হাতাহাতি ও যুদ্ধ করত। এতক্ষণ ধরে স্ক্রিনে যে বাবা আর ছেলের ফাইট আমরা দেখছিলাম, রায়া আসলে বরফের উপর দাঁড়িয়ে একাই নিজেকে মারছিল আর নিজের কাল্পনিক সত্তার টিকিটের সাথে কথা বলছিল। পুরো গোয়া আর চায়নার গ্যাংস্টার জানতো যে রায়া পাগল হয়ে গেছে, কিন্তু তার ক্ষমতার ভয়ে কেউ তার সামনে সত্য বলার সাহস পেত না। এই চরম সত্যটা নিজের মাথার ভেতরে উপলব্ধি করার সাথে সাথেই রায়া পুরোপুরি ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মনের ভেতরে সব বিভ্রান্তি দূর হয়ে যায়। সে দেখে দূরে নিকোলাসের লোকেরা তার সব পুরনো বিশ্বস্ত বন্ধুদের একে গুলি করে মেরে ফেলছে। রায়া নিজের দুই হাতে দুটো ভারী শটগান আর রকেট লঞ্চার তুলে নেয়। তার চোখের সামনে তার চারপাশের মানুষের সার্কাসের হাসি মুখের জোকার মনে হচ্ছিল। রায়া একাই নিকোলাসের পুরো চাইনিজ বাহিনীকে রক্তের সমুদ্রে ভাসিয়ে দেয়। সবশেষে রায়ার রকেট লঞ্চার উঁচিয়ে ডন নিকোলাসের সাজোয়া গাড়িতে সোজা ফায়ার করে। এক বিকট বিস্ফোরণে নিকোলাস সহ তার পুরো গ্যাং মাটির সাথে মিশে ছাই হয়ে যায় এবং যুদ্ধ শেষ হয়। চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। তুষারপাতের মাঝে রক্তাক্ত রায়া হাঁটু গেলে বসে পড়ে। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে ছোট টিকিটের সেই নিষ্পাপ অবয়ব, যে রূপ সে প্রথমবার সার্কাসের খাঁচায় দেখেছিল। ছোট টিকিট হেসে তার দিকে হাত বাড়িয়ে দেয়। রায়া নিজের দুই হাত ছড়িয়ে দিয়ে তার ছোট ছেলেকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য এগিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে এক বিশাল সাইবেরিয়ান বরফের তুফান এসে পুরো অঞ্চলকে ঢেকে দেয়। আর রায়া সেই বরফের তুফানের ভেতর চিরতরে বিলীন হয়ে যায়। আর স্ক্রিনে ভেসে ওঠে সিনেমার নাম টক্সিক, এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। তো বন্ধুরা, এই ছিল ইয়াসের টক্সিক সিনেমার পুরো গল্প। আশা করি আজকের এই এক্সপ্লেনেশন ও রিভিউ আপনাদের দারুণ লেগেছে। ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব জলদি দেখা হচ্ছে নতুন কোনো ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।